নমস্কার বন্ধুরা, আমি শুভ। স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা শুনবে ব্যোমকেশ বক্সীর গল্প বসাক বাড়ির খুন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। আজকের সকালটা আর বাকি দিনের সকালের থেকে একটু আলাদা। কলকাতায় আবহাওয়াটা বেশ ভ্যাপসা। গতকালও তাই ছিল। গরমে হাঁসফাঁস করতে করতে এপাশ ওপাশ করে রাত কাটিয়েছি। আমার দুরাবস্থা দেখে বোধ করি ঈশ্বরের খানিকটা দয়া হয়। হঠাৎ রাত ভোরের দিকে একটা লিকলিকে হিমেল বাতাসের ঝাপটা আমার ঘরের জানলা দিয়ে হুটোপুটি করে ঢুকে ঘরময় বিচরণ করতে থাকে। মুহূর্তেই ঘরের গুমোট ভাবটা যে কোথা দিয়ে কেটে গেল তা আর বুঝতে পারলাম না। হঠাৎ একটা শীতল শীতল ভাব অনুভূত হয়। ক্রমেই গরমে কাবু হয়ে যাওয়া শ্রান্ত অবসন্ন শরীরে গভীর ঘুম ঝেপে এলো। রাত ভোর বৃষ্টি হয়েছে। গোটা পরিবেশটাই এখন শীতকালের মরশুমি ফলের মতো। সকালে একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। কালকেই সবেমাত্র মধুপুর থেকে ফিরেছি। কদিন গ্রামে সবুজের মাঝে কাটিয়ে এসে শহরটাকে বেশ কিছুটা অচেনাই মনে হচ্ছে। ব্যোমকেশের মেজাজটাও বেশ ফুরফুরে আছে আজ দেখছি। চেয়ারে আরাম করে বসে আনমনে একটা রবীন্দ্রসঙ্গীতের সুর গুনগুন করছে। আমারও জানি না কেন কাজে ঠিক মন বসছে না। একটা গল্প নিয়ে বসেছিলাম, না, লেখায় মন কিছুতেই আজ বসাতে পারলাম না। এখন চেয়ারে বসে সিলিংয়ের দিকে চেয়ে আনমনে আকাশ পাতাল ভাবছি আর কি। আসলে অনেক সময় এরকমটা হয় যে আমরা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তাভাবনা করি না, কিন্তু অনেকগুলো খাপছাড়া বিষয়ে একসঙ্গে খিচুড়ি পাকাতে থাকে মাথায়। এখন ঠিক আমার সেরকমটাই ঘটছে। ঘোর ভাঙল টেলিফোনের শব্দে। আমি অপেক্ষা করছিলাম ব্যোমকেশের ফোনটা তোলার জন্য, কিন্তু না, ওর ফোনটা তুলতে যাওয়ার কোনো উদ্যোগই দেখলাম না। এদিকে আমিও ফোনটা তুলছি না দেখে ব্যোমকেশ বলল, অজিত, ফোনটা বেজে বেজে যে ক্লান্ত হয়ে গেল। দেখো, কার এত দরকার পড়লো। না, ল্যাথটা যে শুধু আমাকেই পেয়ে বসেছে এটা মিথ্যে। ওটা সমানভাবে ব্যোমকেশকেও কাবু করেছে। অগত্যা আমি উঠে গেলাম। এখন এত সকাল সকাল কার কি দরকার পড়লো কে জানে। ফোনটা তুললাম। ওপার থেকে কথা এলো, হ্যালো, ব্যোমকেশবাবু কথা বলছেন? না, আমি ওর বন্ধু অজিত বলছি। আপনি কে কথা বলছেন? কি দরকার বলুন। আমি সুতপা বসাক কথা বলছি। একটা কেসের ব্যাপারে দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ধরুন, আমি ব্যোমকেশকে পাঠিয়ে দিচ্ছি। এই ঘরে এসে আমি কেসটার ব্যাপারে বলতেই যাচ্ছিলাম, প্রথমে ওই বলে উঠল, আবার কেস? একটা চূড়ান্ত বৈরাগ্য নিয়ে ব্যোমকেশ বলে উঠল, যেন জীবনের শেষ কেসটি সমাধান করে এবার এসে ঝাড়া হাত পায়। বলে একটু জোর করেই যেন উঠে গেল চেয়ার থেকে। আমি তো পুরো অবাক। আচ্ছা, যে মানুষ সারাক্ষণ নিজের মগজাস্ত্রকে শান দিয়ে ব্যস্ত, যে মানুষ হাওয়ার গতিবেগ বাড়ার সাথে সাথেই আবহাওয়াতেও স্বস্তির প্রচুলতাকে অপ্রুলতাকে ডেকে নিয়ে আসবে, সেই হিসেবটা করতেও কখনো আলস্য দেখায় না, তার কি না কেসে আলস্য? এই ঘটনাটা একেবারেই নতুন। তবে ব্যোমকেশের এই বৈরাগ্যকে এই মুহূর্তে আসার কারণটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। মানে, ব্যোমকেশ কেস আসার জন্য বিরক্ত হচ্ছে না, এটা তো মোটেই ভালো লক্ষণ নয়। এখন ব্যোমকেশের নাম সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। মানুষ নির্মিত এই পৃথিবীতে কর্মকাণ্ডের অভাব নেই। আর সব রকম কর্মকাণ্ড যে অভয়প্রাপ্তি বা স্বস্তিপ্রাপ্তির জন্য হবে তা নয়। কিছু কর্মকাণ্ডের ভীষণ অস্থির উদ্রেক করে, আর সেই সমস্ত অস্বস্তিকে দূরীভূত করতে ডাক পড়ে ব্যোমকেশের। এমন একটা অবস্থায় যেখানে একটু একটু করে ব্যোমকেশের খ্যাতি মানুষের কাছে পৌঁছে গেছে, তখন এমন বিরাগের লক্ষণ তো মোটেই ভালো নয়। চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়াতে ব্যোমকেশ যতটা জোর বা গতি দেখিয়েছিল, টেলিফোন ধরতে যাওয়ার সময় কিন্তু সেই গতির গতিবেগ কিছুটা শিথিল হয়ে গিয়েছিল।
মনে হচ্ছিল কোনো শিশুকে তার অভিভাবক খেলা থেকে জোর করে উঠিয়ে নিয়ে বই খুলিয়ে পড়তে বসাচ্ছেন। ধীর গতিতে হাঁটতে হাঁটতে ব্যোমকেশের দেহটা ও ঘরে মিলিয়ে গেল। মিনিট 5 কথাবার্তা চলল ফোনে। তারপর ঘর থেকে ব্যোমকেশের পায়চারির শব্দ ক্রমাগত আসছিল। আরও মিনিট খানেক এরকম চলার পরে ব্যোমকেশ ঘরে এলো। এসেই চেয়ারটা টেনে বসে পড়ল। এখন কিন্তু চেয়ারটাতে বেশ ধীরে সুস্থেই টেনে বসল। চেয়ারের হাতলের ওপর ক্লান্তভাবে হাত দুটো রেখে মাথাটাকে পেছন দিকে হেলান দিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলল সে। আমার মনে একটু একটু করে শঙ্কার মেঘ কাটতে লাগলো। মিনিট 2 আরও সময় নিয়ে ব্যোমকেশ ধীর স্বরে বলল, বুঝলে অজিত, যখন আমরা একটা কেসের জন্য হাপিত্তেশ করে বসে থাকি তখন ওটা দেখা পাওয়া যায় না, আর এখন দেখো। আমি এবার একটু উৎসুক হয়ে বললাম, কি ব্যাপার বলো তো? ব্যোমকেশের কাছে মগজের খেলাটা আবার কবে থেকে খারাপ লাগতে শুরু হলো? তবে যদি ইচ্ছে না থাকে এবং তোমার যদি মনে হয় যে কেসটার বিশেষ কোনো গুরুত্ব নেই, তাহলে মানা করে দাও কেসটার ব্যাপারে। ওটাই তো ব্যাপার অজিত। হ্যাঁ, একটু ফাঁকা থাকতে চেয়েছিলাম বটেই, কিন্তু এখন একটা কেস যখন এসেই পড়েছে, ওটাকে হাতছাড়া করতেও মন চাইছে না। তাছাড়া এমনটা করলে পরে আফসোস করব। আর এই ধরনের কেসও অনেকদিন পাইনি। কি বলো, অন্য ধরনের কেস? না, অতটাও সাধারণ নয়। গত কয়েক মাস ধরে পরপর খুন, জখম এসবের পিছনে ঘুরে গেছি। এটা একটু অন্য স্বাদের কেস। হিরে বসানো হাড়ের অন্তর্ধান রহস্য সমাধান করতে হবে অজিত। আর মক্কেলের অর্থনৈতিক অবস্থাও বেশ। আচ্ছা, তা পুরো ব্যাপারটা আসলে কি? এখন না বন্ধু, পুরো বিষয়বস্তুর খবর রাস্তাতেই বলা যাবে। নাও, এবার প্রস্তুত হয়ে নাও। এখনই? শুভস্ত্র শীঘ্রম। মক্কেলের বাড়ি এই কলকাতাতেই, ওই আধ ঘন্টা দূর হবে। বলেই ব্যোমকেশ ও ঘরে চলে গেল। আর কি, আমার ল্যাদ খাওয়া উঠল মাথায়। আমিও তৈরি হতে লাগলাম। সকালের টিপটিপে বৃষ্টি এখন থেমেছে, কিন্তু বৃষ্টি ভেজাই শান্ত সকালে শহরটাও যেন এখনও ঠিক সেভাবে জেগে ওঠেনি। আমরা যখন রাস্তায় নামলাম তখন বৃষ্টির পরের হিমেল হাওয়ার ঝাপটাটা চোখে মুখে আছড়ে পড়ল। ভালো লাগছিল। আমরা বেরোনোর মুখে পুঁটিরাম এসে দাঁড়িয়েছিল। ব্যোমকেশ মৃদু হেসে বলে, কি হলো হে পুঁটিরাম, কিছু বলবি? দাদাবাবু, জল খাওয়ার তো তৈরি হয়ে গিয়েছিল, একটু যদি খেয়ে যেতেন। পুঁটিরামের কথা বলার ভঙ্গিতে আমার হাসি পেয়ে গেল, ঠিক যেন পাকা গৃহিণী। অবশ্য তাতে ক্ষতি কিছু নেই। পুঁটিরামের কথা শুনে ব্যোমকেশ হেসে বলে, আমরা এসে নিয়ে খাবো, তুই কিন্তু খেয়ে নিস, আমাদের অপেক্ষা করিস না। আচ্ছা। মাঝে মাঝে ভাবি, এই এত বড় শহর কলকাতায় যদি ব্যোমকেশের মতো বন্ধু আর পুঁটিরামের মতো একজন নিঃস্বার্থ যত্ন করার মানুষ না পেতাম, তাহলে কি হতো। পুঁটিরামকে ভালো করে দরজা বন্ধ করে রাখার নির্দেশ দিয়ে আমরা ট্যাক্সির অপেক্ষায় দাঁড়ালাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা ফাঁকা ট্যাক্সি পেয়ে গেলাম আমরা। ট্যাক্সিতে উঠে ব্যোমকেশ ড্রাইভারকে হাওড়া চৌমাথা যাওয়ার নির্দেশ দিল। এদিকে আমার পেটের ভেতরে প্রশ্নগুলো উষ্ণ প্রস্রবণের সৃষ্টি করছে, অথচ ব্যোমকেশ নির্বিকার, নিরুত্তর। একটা সময় অধৈর্য হয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এবার বলো তো পুরো ব্যাপারটা কি? ট্যাক্সির কাঁচটা নামানো ছিল। বাতাসের চাদর ছিঁড়ে সবেগে ঠান্ডা শিনশিনে বাতাস খোলা জানলা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে বেশ শীত শীত অনুভব করাচ্ছিল। ব্যোমকেশকে দেখলাম শীতের সেই আড়ষ্টতাকে কাটানোর জন্য একটা সিগারেট ধরালো। দুটো ধোঁয়া রিং ছেড়ে একটা বড় নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ বলে, বড়লোক হওয়ার ঝামেলা। আহা, সকাল সকাল হেঁয়ালিটা ছেড়ে একটু খোলসা করে বলো তো ব্যাপারটা আসলে কি হয়েছে। ব্যাপার নিতান্ত সোজা অজিত। বাড়ি থেকে ডায়মন্ড নেকলেস হঠাৎ গায়েব। কে নিয়েছে, কখন নিয়েছে কিছুই জানে না কেউ। কে নিতে পারে সেটাও বলতে পারছে না। চুরির দিন কে কে ছিল বাড়িতে? বাড়িতে এমনিতে লোক বলতে আছে ওই মহিলা, ওনার স্বামী, এক ছেলে, একজন ভৃত্য আর একজন পাহারাদার। ওখানে গিয়ে ভালো করে সবটা জানতে হবে ব্যাপারটা। তাহলে এখন ব্যোমকেশের হাতে কোনো ক্লু নেই, তাই তো? হ্যাঁ, একটা ব্যাপারে বোঝা গেছে যে সুতোবা বসাকের স্বামীর সংসারের প্রতি সেরকম নজর বা দায় দায়িত্ব মোটেও নেই।
একটু উদাসীনতার ভাব, যেন একটা কেমন ছাড়া ছাড়া ভাব। এরকম তখনই হয়। পরকীয়া? একদম, সাবাস অজিত, এই না হলে ব্যোমকেশ বক্সির সহকারী। কিন্তু কেন? এরকম ভাবার কোনো কারণ আছে নাকি? হ্যাঁ জানি, মহিলা পুরুষের অধিকার সমান সমান, কিন্তু এসব ক্ষেত্রে ফোন কলটা বাড়ির কোনো কর্তার পক্ষ থেকেই আসা উচিত। আর তাছাড়া মহিলার কথাবার্তায় বুঝলাম উনিও তার স্বামীর প্রতি কেমন একটা অসন্তুষ্টির মতো ভাব। আমি যখনই কিছু জিজ্ঞাসা করি ওনার স্বামীর সম্বন্ধে কেমন যেন অদ্ভুত রকম ভাব দেখিয়ে ওঠেন। ওদের সম্পর্কের মাঝে কিছু তো একটা ব্যাপার আছেই। দেখো, এরকমটা হয়েই থাকে ব্যোমকেশ, এটা স্বাভাবিক ব্যাপার। বিয়েটা করো না আগে, তারপর তুমিও বুঝবে। মানে কি বলতে চাইছো বন্ধু? সত্য সন্ধানের থেকেও সংসার করাটা কঠিন জিনিস? আপাতত তো ওরকমটাই মনে হচ্ছে। তারপর আমি আর কিছু বলতে পারি না বাবু, কারণ ওটার অভিজ্ঞতার ব্যাপারে আমিও তোমার জায়গাতেই দাঁড়িয়েছি। বেশ ভাবার বিষয় কিন্তু বন্ধু। তবে জানো তো, শুধুমাত্র পরকীয়া কোনো একটা সম্পর্ককে শিথিল করতে পারে না। পরকীয়া তো সবচেয়ে শেষ পর্যায়ে, কিন্তু যদি তার আগের পর্যায়গুলোকে খেয়াল না রাখা হয় তাহলে সম্পর্কের সমাপ্তি ঘটবেই। তার মানে তুমি বলতে চাইছো যে সুতপা দেবী এবং তার স্বামীর মধ্যে যে অসন্তোষ রয়েছে তার সাথে হাড় চুরির কোনো সম্পর্ক নেই? দেখো অজিত, আমি অকৃতদার মানুষ। এই 28 বছর বয়স অবধি একটা গোটা কেন, আধখানা কি সিকিখানাও প্রেম করতেও সমর্থ হয়নি। তবে আমি যে কাজটা করি তার জন্য মানুষ ঘাঁটতে হয় প্রচুর। এত মানুষ ঘেঁটে একটাই সত্য উদ্ঘাটন করতে পেরেছি যে মানুষের মনটা আসলে একটা শিশুর সমতুল্য। শিশুকে যেমন বুঝিয়ে আদর করে মাঝে মধ্যে শাসন করে রাখতে হয়, মানুষের মনটাও ঠিক ওই শিশুর মতো। তার মানে তুমি বলতে চাইছো যে মানুষের ভেতরে ওই শিশু মন যেখানেই সেই স্নেহ লালিত্য আমার বাৎসল্যের রস পাবে, সে তাহলে সেখানেই চলে যাবে? তাহলে সম্পর্কের সমৃদ্ধি কোথায় হলো? তাহলে তো সমাজ সংস্কার সব ভুলে গিয়ে সেই আদিম যুগে ফিরে যেতে হয়। ওই দেখো, এতে এত উত্তেজিত হয়ে ওঠার মতো কিছুই নেই। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে পরকীয়া নিয়ে কথা হচ্ছে, সেই সম্পর্কের মধ্যে কি ভালোবাসা থাকে না? বিষয়টা সেটা নয়। বিষয়টা হলো অ্যাট্রাকশন এবং ডেনিয়াল অফ অ্যাট্রাকশনের থিওরি মেনেই সম্পর্কের নিবন্ধীকরণ এগোবে, এটাই বাস্তব। তবে সংস্কার করা সমাজের সচ্ছলতার জন্য বিয়ে নামক সাবেকি ব্যবস্থা রোপণ করে চলেছে, যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তার মানে তুমি পরকীয়াকে সমর্থন করছো? যাক বাবা, সমর্থন কোথায় করলাম? আমি তো শুধু বিভিন্ন আঙ্গিকগুলো তুলে ধরলাম। আমি কিছুক্ষণ চুপচাপ ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলাম। তারপর তার চোখে চোখ রেখে বললাম, আজকাল কি নোভেল পড়ছো? ব্যোমকেশ আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না, শুধু হালকা হেসে ট্যাক্সির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। সিগারেটের শেষ টান দিয়ে বুঝে যাওয়া ফিল্টারটা বাইরে ফেলে দিল। ট্যাক্সিটা সোজা চলতে হঠাৎ করে বাঁক খুলল, আর খানিকক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম চৌমাথায়। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে একটা গলির ভেতরে এগিয়ে চললাম। প্রায় 15 মিনিট হাঁটার পরে জিজ্ঞেস করলাম, এই যে সত্যান্বেষী বাবু, আমরা ঠিক রাস্তাতেই চলেছি তো? একদম, তার বলতে অধৈর্য হয়েও না বন্ধু, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ফোনে সমস্ত রাস্তায় জেনে নিয়েছিলাম আমি। আরও মিনিটখানেক হাঁটতে হলো আমাদের। একটা বেশ বড় সিংহদ্বারের কাছে এসে দাঁড়িয়ে পড়ল ব্যোমকেশ। এটাই কি ব্যোমকেশের মক্কেলের বাড়ি? দরজার গায়ে ফলকে দেখলাম নাম খোদাই করা আছে, বসাক ভবন। কেসটার কথা কিছু বলা যায় না, ওটা থেকে আমরা আমার গল্পের জন্য একটা প্লট পাবো কি না তা নিয়ে অত নিশ্চিত আমি নই। হ্যাঁ, তবে ব্যোমকেশের লক্ষ্মী লাভ বেশ ভালো মতোই হতে পারে। গেটে পৌঁছতেই একজন লোক বেরিয়ে এসে দরজা খুলল, সম্ভবত দারোয়ান। আপনারা কে মশাই? কি? এতটা বলেই লোকটা একটু থেমে গেল হঠাৎ করে। তারপরে কিছুটা ইতস্তত করেই বলে উঠল, আচ্ছা, আপনি গিয়ে ব্যোমকেশ বক্সি? হ্যাঁ, হতেই হবে। আর আপনি তো অজিত বাবু? হ্যাঁ, আপনার মালিকের ডাকেই আসা। তা এখন একটু দেখা করা যায়? আসুন আসুন, এই দিদিমণি ভিতরেই আছেন। তা আপনার নামটা কি তাহলে? আগে হারাধন দাস। আসুন আমার সাথে।
হারাধন আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসছে। রাস্তা দেখিয়ে বলছি কারণ বাড়িটা বিশাল বড়। বাড়ির ভেতরে যাওয়ার মুখেই পড়ছে বিশাল বাগান। অর্থনৈতিক দিক থেকে যে সুতপা দেবী কন্দর্পশূন্য নন, সেটা বাড়ির চারপাশের জাগতিক বস্তু সমারোহের সমাবেশ দেখে খুব সহজেই অনুধাবন করা যাচ্ছে। যে ধরনের বাড়িতে এখন এই ভদ্রমহিলা কোথায় থাকেন, তার চারিদিকে উঁচু দেওয়ালের বন্ধনের মাঝে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো বিভিন্ন ছোট তার নিজস্ব বাড়ি অবস্থান করছে, আর তার মাঝে রয়েছে কিছু সবুজের সমারোহ। বাড়িটা সর্বত্রই বিরাজ করছে নানা রকমের গাছ, পেয়ারা, জাম, কাঁঠাল থেকে আরম্ভ করে আরও কত কি ফুলের গাছের কথা না হয় বাদই দিলাম। সত্যি, খোদ কলকাতায় এরকম একটা বাড়ির মালিক হওয়া কিন্তু কম কথা নয়। হঠাৎ দেখলে মনে হবে আজ তো একটা শহরকে কোনো জাদু বলে সংকুচিত করে এই বাড়ি বানানো হয়েছে। তাছাড়া কলকাতায় আর এতটা সবুজের উপস্থিতি কোথায় বা আছে? ব্যোমকেশ আমার কানের কাছে মুখ এনে বলল, না, এরকম বাড়ি থেকে কোনো কিছু চুরি করে পালানো সহজ ব্যাপার না। ভেতরের লোক নিশ্চয়ই জড়িত থাকবে এর সাথে। আমি আর ব্যোমকেশ বৈঠকখানায় বেশ কিছুক্ষণ বসে। ব্যোমকেশ চেয়ারে বসে চঞ্চলভাবে পা দুলিয়ে চলেছে আর চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে যাচ্ছে। বৈঠকখানাটিতে খুব সাংঘাতিক চোখে কিছু ধরা দিল না। বৈঠকখানাটি পরিপাটি, পরিচ্ছন্ন। বসার জন্য এক জায়গায় একটা তক্তপোষ আর তার ওপর বড় বড় পাশবালিশ রাখা রয়েছে। তক্তাপোষের ঠিক পাশেই একটা হুঁকো রাখা। হুঁকোটি সেকেলে হলেও তাতে বেশ শৌখিন কারুকার্য করা। বোঝা যায় বাড়ির অভিভাবকরা বেশ রুচিশীল। হঠাৎ আমার পরকীয়া নিয়ে যে মন্তব্যটি ব্যোমকেশ ট্যাক্সিতে করেছিল তা নিয়ে বেশ সন্দেহ হলো। একটা জায়গায় ছোট একটা বইয়ের আলমারি এবং তাতে বিভিন্ন বই রাখা। আলমারিটা বেশ পরিষ্কার, বেশ যত্ন করা হয় বইগুলোকে। তক্তাপোষ থেকে শুরু করে বৈঠকখানায় বাকি বসার জায়গা, সব জায়গাতেই খাদির সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, হয়তো খানিকটা তন্ময় হয়ে গিয়েছিলাম। এমন সময় এক মহিলা কণ্ঠের আওয়াজ পেলাম। পেছন ফিরে দেখি সুতপা বসাক বেশ নিঃশব্দেই ঘরে প্রবেশ করেছেন। অপেক্ষা করানোর জন্য ক্ষমা করবেন। আসলে কি জানেন তো, পুরো বাড়িটার দায় দায়িত্ব পুরো আমার কাঁধেই। সব কিছু সামলে উঠতে বেশ হিমশিম খেতে হয় আমাকে। আমাকে চিনতে পেরেছেন আশা করি। আমি সুতপা বসাক, আমি ফোনটা করেছিলাম। সুতপা দেবীর হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে মনে হলো তিনি যেন স্বামীর পরকীয়া নিয়ে বিন্দুমাত্রও বিচলিত নন, বরং তিনি বিশাল ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িটার বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তদারকি করতেই বেশি ভালোবাসেন। তাছাড়া সুতপা দেবীকে দেখতে নেহাত মন্দ নয়। আমার ব্যবহারেও যথেষ্ট মার্জিত মনে হলো। এইরকম একজন সাদামাটা অথচ উজ্জ্বল বৈশিষ্ট্য বিশিষ্ট মহিলার জীবনে কোনো কিছু তালগোল পাকাতে পারে, এমন বিশ্বাস করার ভাবনাটাই কঠিন। আমি বোধহয় নিজের ভাবনায় একটু বেশি মশগুল হয়ে পড়েছিলাম। আসলে লেখক মানুষ কি না? ঘোর কাটল ব্যোমকেশের গলা খাঁকারিতে। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর ইনি হলেন আমার বন্ধু, সহকারী, বিখ্যাত লেখক শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। আছে, এনাকে কে না চেনে? এনার লেখার দৌলতেই তো আপনার পরিচয় এবং পরিধি লোকের মুখে মুখে একেবারে ছড়িয়ে পড়েছে। লক্ষ্য করলাম যে সুতপা দেবী শুধুমাত্র আদ্যপান্ত একজন সুচারু গৃহিণীই নন, একজন সুকথিকাও। এমন একজন মানুষের জীবনে পরকীয়ার বিষ স্পর্শ করতে পারে তা বিশ্বাস করাটাই কঠিন। আমাদের পরিচয় পর্ব সারা হলো। খবরের কাগজে আপনাদের নাম পড়েছিলাম। আমি তো বেশ ইতস্ততই করছিলাম যে আপনারা এত বড় মাপের গোয়েন্দা, আমার এই সামান্য চুরির কেসটা নেবেন কি না নেবেন। আমি গোয়েন্দা তো নই, আমি সত্যান্বেষী। সত্য উদ্ঘাটন করাই আমার কাজ, তা সে যে ধরনের সত্যই হোক না কেন। সে তো জানি, আর জানি বলেই বিশ্বাসটা ছিল যে আপনি আমাকে সাহায্য করবেন। আর অজিতবাবু, আমি আপনারও লেখা অনেকগুলোই পড়েছি। বেশ লেখেন কিন্তু আপনি। ওই আর কি, পুরো নামটাই তো ব্যোমকেশের জন্যেই। ওর কেসগুলোই তো সব। সে তো অবশ্যই, গোয়েন্দা গল্পগুলো আপনার ভীষণ সেরা। ওটা ছাড়া আপনার বাকি লেখাগুলোই বা মন্দ কি? আপনার সব লেখাগুলোর ভাবটাই আলাদা। আমি সৌজন্যমূলক একটু হাসলাম। আচ্ছা, পুরো ব্যাপারটা প্রথম থেকে বলুন তো একবার। অর্থাৎ কখন ঘটলো, বুঝলেন কখন, কে কে উপস্থিত ছিল সে সময় বাড়িতে, কাউকে সন্দেহ হয় কি না, এ সমস্ত কিছুই বলুন।
সেসব তো হবেই। দাঁড়ান, আগে চাটা নিয়ে আসি, তারপর না হয় এসব হবে। কথাটা বলেই সুতপা দেবী চা আনতে চলে গেলেন। সুতপা দেবী বেরিয়ে যেতেই ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একটা ফোঁচকে হাসি হেসে বলল, কি হে ভাইয়া, তুমি দেখি একেবারেই গলে যাচ্ছ। সাবধান, তিনি কিন্তু বিবাহিত। আমি কিন্তু সদ্য নতুন পরকীয়ার গন্ধ পাচ্ছি। ব্যোমকেশের আজকাল এই নতুন এক স্বভাব হয়েছে, কারণে অকারণে আমাকে নিয়ে মশকরা করা। সেই যেদিন সাহিত্য সম্মেলনে কিশোরী মেয়েকে আমার থেকে অটোগ্রাফ নিয়ে বেশ জোর করে সাথে দাঁড়িয়ে ছবি তোলালো এবং যাওয়ার সময় নিজের টেলিফোন নাম্বারটি দিয়ে গেল, সেই দিন থেকে ব্যোমকেশের ফোঁচকেমিটা শুরু হয়েছে। এখন ফাঁকা পেলেই আমাকে খেপাতে শুরু করে, এই যেমন এখন করছে। আমি চোখ পাকিয়ে বললাম, ব্যোমকেশ, হচ্ছেটা কি? ওসব মজা বাড়িতে করো, এখানে নয়। আমাদের কথা শেষ হওয়ার ঠিক পরপরই সুতপা দেবী বৈঠকখানায় ঢোকেন। পিছু পিছু একজন মহিলা ট্রেতে করে চা, রকমারি বিস্কুট এবং বেশ কিছু বেকারির আইটেম সাজিয়ে নিয়ে ঢোকেন। নিন, আগে কিছু মুখে তুলুন, তারপর বাকি কথা হচ্ছে। ব্যোমকেশ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, সুতপা দেবী, এবার পুরো ব্যাপারটা শোনা যাক। ঘটনাটা দুদিন আগের। বাড়িতে ছেলে স্বামী কেউই ছিল না। রাতে একটা অনুষ্ঠান বাড়িতে যাবার কথা ছিল, ওই জন্যই কিছু গয়নাগাটি লকার থেকে বার করে আলমারিতে রাখা ছিল। দুপুরবেলা আমার কি মনে হলো, আমি গয়নাগুলো দেখে আসতে গেলাম। গিয়েই দেখি, ও মা, সবই আছে, কিন্তু মাঝখান থেকে ওই হিরে বসানো হারটাই গায়েব। সবচেয়ে বড় ব্যাপার হলো, আলমারিটা কিন্তু বন্ধ করা ছিল, আর সেই আলমারির চাবি আমার আঁচলে বাঁধা থাকে। বাড়িতে সে সময় আর কে কে ছিল? কাজের লোকেদের মধ্যে কেউ কি ছিল সে সময়? থাকার মধ্যে ছিল পাহারাদার হারু আর নয়ন। ড্রাইভার তো সুপ্রতিমের সাথেই গিয়েছিল। নয়নকে? ও এ বাড়ির কাজের লোক, প্রায় বছর 5 হলো এ বাড়িতে কাজ করছে। এখন তো প্রায় পরিবারের একটা অংশই হয়ে গেছে বলতে পারেন। কাউকে সেরকম সন্দেহ হয় কি? বুঝলেন ব্যোমকেশবাবু, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে কোনো কিছু এই বাড়ি থেকে চুরি যেতে পারে। আমার কোনো ধারণাই নেই যে কে এটা করতে পারে। আচ্ছা, চুরিটা আসলে হয়েছে তো? এরকমটা হয়নি তো যে হারটা অন্য কোথাও রেখে ভুলে গেছেন? বাড়িতে বলেছেন হারটা চুরি যাওয়ার কথাটা, মানে আপনার স্বামী বা ছেলে কেউ জানে ঘটনাটা? হ্যাঁ, সবাই এই ঘটনাটা জানে, কিন্তু ব্যোমকেশবাবু, আমার ভুল হবার কোনো কথাই নয়। আমার সম্পূর্ণ পরিষ্কার মনে আছে, এই আলমারির ভেতরই একটা ড্রয়ারের মধ্যেই রেখেছিলাম ওটা। আচ্ছা বেশ, এই আলমারির ড্রয়ারটা কি দেখা যায় একবার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনারা আসুন আমার সাথে। আমি আর ব্যোমকেশ সুতপা দেবীর পিছু নিলাম। ঘরটা দোতলায়, শয়নকক্ষই এটা বোধ হয়। ঘরে একটা সাবেকি খাট, আলনা, একটা মস্ত আয়না আর একটা ছোট গোছের আলমারি, এছাড়া তেমন আর কিছু নেই। এটাতেই কি রাখা ছিল হারটা? এখন তো দেখছি এটা তালা দেওয়া আছে। চুরি হবার পরেই কি এটা করা হয়েছে নাকি? হ্যাঁ, এটা থেকেই চুরিটা হয়েছে। আগে কখনো এমনটা হয়নি। ঘর থেকে আসত গোটা একটা জিনিস গায়েব হয়ে গেল, তারপর চুরি যাওয়ার পর বাধ্য হয়েই তালা লাগিয়েছি। ব্যোমকেশ এরপর বেশ কিছুক্ষণ ঘরটার চারিদিকটা ঘুরে ঘুরে দেখল, একটা ছোট্ট কোণাও বাদ রাখল না। প্রায় এরকমভাবে প্রায় 15 মিনিট কাটানোর পরে ব্যোমকেশ মুখ খুলল। ঠিক আছে, আজ এই অবধি থাক। বাড়ির পাহারাদার আর নয়নের সাথে কথাবার্তাটা সেরে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন না। হারুকে তো আপনারা বাইরেই দেখেছেন, আর নয়ন এই সময় রান্নাঘরে থাকবে। আসলেও রান্নার কাজে খুবই পারদর্শী। আসুন, আমি ওদেরকে ডেকে দিচ্ছি। না না, ওদেরকে ডাকতে হবে না, আমি ওদের কাছে যাব। নয়নকে সত্যি সত্যি রান্নাঘরে পাওয়া গেল। সে সেখানে এক মনে বসে সবজি কাটছিল। আমাদের আসতে দেখেই সে তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু কিছু ছেলে থাকে যাদের বয়স হয়ে গেলেও তাদের মুখ দেখে বোঝা যায় না। এই নয়ন ছেলেটিও ঠিক সেই রকম। দৈহিক আকার দেখে মোটামুটি আন্দাজ করা যায় যে নয়নের জীবনে 22খানা বসন্ত পেরিয়ে গেছে। সারা মুখে দাঁড়ি গোফের সেরকম সমাহার নেই। আমাদের দেখেই সে কুটনোকুটো ছেড়ে দিয়ে একপাশে সরে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো। তোমার নাম তো নয়ন, কি তাই তো? আগে হ্যাঁ। কতদিন আছো এই বাড়িতে? আগে বছর 5 পড়বে। এর আগে কোথায় কাজ করতে? আগে কোথাও না, বাড়িতেই ছিলাম। হঠাৎ বাবা মারা গেলেন, বাড়িতে টাকা পয়সা টানাটানি পড়ল, তখন খানিকটা বাধ্য হয়েই কাজে বেরোলাম।
আর ভাগ্যক্রমে এমন ভালো মনিবও পেয়ে গেলাম। বিগত 5 বছর ধরে এখানে কাজ করছি। এত বছরের মধ্যে আমার এখানে কাজ করতে একদিনের জন্য কখনো কোনো সমস্যা হয়নি। বাড়িতে যে একটা হিরে বসানো হার চুরি হয়েছে সেটা জানো? আগে হ্যাঁ, দিদিমণি বলেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কিছু করিনি বাবু। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। দারোয়ান হারুও প্রায় একই কথাই বলল, যে হাড় চুরির ঘটনাটা সে দিদিমণি অর্থাৎ সুতপা দেবীর কাছেই শুনেছে, তার আগে জানতো না। আমরা ততক্ষণে বাড়ি ফিরে এসেছি। বাড়ির আর সকলের সাথে জিজ্ঞাসাবাদ করেও তেমন কিছু পাওয়া যায়নি। নতুন কোনো তথ্যই নেই, সেই একই সমস্ত কথাবার্তা। আর বাড়ির অন্য সদস্য অর্থাৎ সুতপা দেবীর স্বামী আর ছেলেদের সাথে তো কথা বলাই হয়নি। আমরা থাকাকালীন বাড়িতে ওদের একবারের জন্য হলেও টিকিটি পর্যন্ত দেখতে পাইনি। সুতপা দেবী জোরাজোরি করছিলেন যে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেই যেন ফিরি, কিন্তু এদিকে পুঁটিনাম রান্না করে রাখায় আমরা বাড়িতে চলে এলাম। ব্যোমকেশ এখন খাতায় বসে কী সব যেন নোট করছে, অবশ্যই কেসটার বিষয়ে। কিন্তু আমি তো এটা বুঝলাম না যে এতে নোট করার মতো কি খুঁজে পেল ব্যোমকেশ। সেই তো চুরি হয়েছে, কিন্তু কে চুরি করতে পারে কারও জানা নেই, সবাই বিশ্বস্ত। ব্যোমকেশ সেই ঘরে আসতেই ওকে বললাম, এই যে এত কি নোট করা হচ্ছিল শুনি? আচ্ছা ব্যোমকেশ, কি মনে হচ্ছে তোমার, ঘটনাটা আসলে কি? ঘটনাটা নিতান্তই সাধারণ অজিত। তা সেটা শুধুমাত্র ব্যোমকেশ বক্সির কাছে, আমার কাছে মানে অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে ওটা কিন্তু অতটাও সহজ নয় বন্ধু। ওটা শুধুমাত্র তোমার ভুল ধারণা অজিত। তুমিও জানো ব্যাপারটা, আমি একটুখানি ধরিয়ে দিলেই তুমিও বুঝতে পারবে ব্যাপারটা কত সহজ। তাহলে সেটাই করুন না সত্যান্বেষী মশাই। আচ্ছা বলো তো অজিত, কোনো মানুষ চুরি কখন করে? কখন আবার যখন কারো টাকা পয়সার দরকার পড়ে তখন। হ্যাঁ একদম। আর এই কেসটার কিছু বিশেষত্ব লক্ষ্য করেছো কি? আমি একটু ভাবার চেষ্টা করলাম, কি বিশেষত্বর কথা বলছে ব্যোমকেশ। এটা তো সাধারণ একটা চুরি, এতে কি বিশেষত্ব থাকতে পারে? চোর শুধু হারটা চুরি করে নিয়ে গেছে, এই তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, চোরের টাকার দরকার, এদিকে শুধুমাত্র হারটা চুরি করে সে পালিয়ে গেছে, আশেপাশে অন্য গয়নাগুলোতে হাত পর্যন্ত দেয়নি। এ কেমন চোর? ব্রাভো অজিত ব্রাভো, এই তো বুঝেছো সবই। এবার বলো তো, এরকমটা করবার কি কোনো কারণ হতে পারে? কি কারণ বলো তো? চোর অর্থাৎ যে চুরিটা করেছে সে আর যাই হোক গরিব ঘরের নয়, জীবনে টাকা পয়সা সে দেখেছে, কোনো কিছুর কারণে একসাথে অনেকগুলো টাকার দরকারেই চুরিটা করেছে, অতিরিক্ত কিছু নেয়নি। হীরের হারের পাশে থাকা গয়নাগুলো সোনারই ছিল, তা ওগুলোতে হাত দেয়নি, অর্থাৎ চোর জানতো হিরে বসানো হারটাই যথেষ্ট। কিংবা এও হতে পারে অজিত যে আদৌ পয়সার জন্য চুরিটা করাই হয়নি, অন্য কোনো কারণবশত হারটা দরকার হয়ে পড়েছিল চোরের, বা অন্য কোনো কারণও হতে পারে। মোদ্দা কথা হলো চোরের টার্গেট শুধুমাত্র ওই হারটাই ছিল। হ্যাঁ, সবটাই যদিও আমার অনুমান, হতে পারে এটাই ঘটেছে আসলে, আবার এও হতে পারে যে আমি পুরোপুরি ঠিক ভাবছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ব্যোমকেশের এই ভারী ভারী মাপের মন্তব্য শুরু হয়ে যেত আবার, তাই ওকে সুযোগ না দিয়ে বললাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় চুরিটা আসলে কে করেছে? কিচ্ছু বলা যায় না বন্ধু, এখনো এতটুকু বুঝতে পেরেছি যে চুরিটা তুমি আর আমি করিনি, আর আমাদের দুজন ছাড়া প্রত্যেকেই সন্দেহভাজন। একজন সত্যান্বেষীর কাছে যার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ নেই, সেই সন্দেহভাজন। না, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে দেখছি। ইতিমধ্যেই ব্যোমকেশের শব্দবাণে বিদ্ধ হতে শুরু করেছি আমি। বিকেলে আমি ব্যালকানিতে বসে সিগারেটে টান দিচ্ছিলাম। পরন্ত সূর্যের আলোয় চারিদিকে আচ্ছন্ন, বেশ অদ্ভুত লাগছে দেখতে। নিচে রাস্তায় সোনালি রোদ মেখে লোকেরা যাতায়াত করছে, সে এক অপূর্ব দৃশ্য। না, সৌন্দর্য শুধুমাত্র যে গ্রামেরই হয় এটা একদমই ভুল কথা। প্রকৃতি মানেই সুন্দর, তা গ্রামেরই হোক কিংবা শহরের। হ্যাঁ, বলা হয়নি, ব্যোমকেশ এখন বাড়িতে নেই, নিজের হাত ব্যাগটা কাঁধে নিয়ে কোথায় যেন একটা বেরিয়েছে, অবশ্যই কেসটার ব্যাপারে মনে হয়। কিন্তু কোথায় গেছে তা আমি ঠিক জানি না। শুধু যাওয়ার সময় বলল, অজিত, আমি একটু বেরোচ্ছি, ফিরতে সন্ধ্যা হতে পারে। তোমরা তো জানোই ব্যোমকেশের স্বভাব চরিত্র কেমন। এই কিছুক্ষণ হলো ফিরেছে, এখন বাজে 7টা। প্রত্যেকবারের মতোই ও প্রথমে 2-3 মিনিট পায়চারি করল, তারপর নোটবুক বার করে কী সব লিখতে লেগে গেল।
নতুন কি জানতে পারলো কি জানি। বোমকেশ এই ঘরে আসতেই জিজ্ঞেস করলাম, তা সত্যান্বেষী বাবু কতটা এগোতে পারলেন? একেবারে 7 নগর অবধি। সাতনগর বলতে? হ্যাঁ, সবটাই যদিও আমার অনুমান। হতে পারে এটাই ঘটেছে আসলে, আবার এই হতে পারে আমি পুরোপুরি ঠিক ভাবছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বোমকেশের এই ভারী ভারী মন্তব্য আবার শুরু হয়ে যেত। তাই ওকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি বললাম, আচ্ছা আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবে। চোর কে তা কি জানতে পেরে গেছো? চুরিটা আসলে কে করেছে? জানো তো, বাঙালিরা অতিরিক্ত পরচর্চা প্রিয়। এই জন্যই বাঙালিকে আমার এতটা ভালো লাগে। প্রায় অর্ধেকের বেশি কেসেতেই এই প্রতিবেশীদের থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতেই অপরাধী শনাক্ত করা যায়। অপরাধীকে তা কি এখনো শনাক্ত করে ফেলেছো নাকি? হুম। ব্যোমকেশ, তুমি তোমার হেঁয়ালিটা ছেড়ে আসল কথাটা কি বলবে এবার? অধৈর্য হয়েও না বন্ধু, অধৈর্য হচ্ছ কেন? ব্যাপারটা আসলে হচ্ছে যে এখন আমি ওই সুতপা বসাকের বাড়ির দিকে গিয়েছিলাম। তোমাকে তো আগেই বলেছি যে আমার মনে হয়েছিল মহিলার সংসারে তেমন একটা শান্তি নেই। অজিত, আমি প্রথম থেকেই সঠিক ধরেছিলাম। আগের দিন যে বসাক বাড়িতে গিয়েছিলাম অজিত, তুমি একবারও কি বাবা কিংবা ছেলের দেখা পেয়েছিলে ওখানে? পরে এখন বেরিয়ে প্রতিবেশীদের থেকে কি জানতে পারলাম জানো অজিত? সে এক মজার ব্যাপার। ব্যোমকেশের এটা বদঅভ্যেস। লোককে অসম্ভব কৌতূহলী করে তুলতে ও বড্ড ভালোবাসে। কি জানলে? জানলাম হরনাথ বসাক আর নয়নতারার সম্পর্কের কথা, গোপাল ও মধুবালার সম্পর্কের কথা, আরও কত কি। এরা কারা বলো তো? সুতপা বসাকের স্বামী আর ছেলে কি? একদম বন্ধু, হরিহর হচ্ছে সুতপা বসাকের স্বামী আর গোপাল হচ্ছে ওদের ছেলে। আর নয়নতারাকে সে তো বুঝতেই পারছো। এবার বলো তো, মধুবনীকে? আমার এ সম্বন্ধে কোনরূপ ধারণা ছিল না। বললাম, কে? ব্যোমকেশ সিগারেটের শেষ টানটা দিয়ে উঠে জানলা দিয়ে ওটাকে বাইরে ফেলে বলল, নয়নের মণি মধুমণি। আমি তো ব্যোমকেশের কথা শুনে একদমই অবাক। তবে কি নয়নতারা আর হরনাথ বসাকের একজন মেয়েও আছে? ওই মধুবনী কি ওদের মেয়ে নাকি? না, আর তো ভাবা যাচ্ছে না। এ তো খুবই বাজে ব্যাপার দেখছি। ব্যোমকেশকে আবার এই কথাটা বলতে ও তো একেবারে হেসে খুন। খুব কষ্টে হাসি থামিয়ে বলল, বন্ধু, নয়নের মণি মধুমণি কথাটা আমি শুধুমাত্র মজা করেই বলেছিলাম। তুমি তো দেখছি। আমার কি দোষ ব্যোমকেশ? তোমার কবিতার ঠেলায় আমি তো ভেবেছিলাম নয়নতারার মধুবনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই তো ওটা বলেছিলাম। সম্বন্ধ তো অবশ্যই আছে অজিত। কেমন সম্পর্ক? কেমন বলতে, এই যে মধুবনী নয়নতারার মাসির মেয়ে। আর চুরির দিন মনে আছে তো অজিত? হঠাৎ আমার মনে পড়ে গেল কথাটা। চুরির দিন মধুবনী ওই বসাক বাড়িতে উপস্থিত ছিল। বললাম, চুরি হওয়ার দিন মধুবনী ওই বসাক বাড়িতেই ছিল। ও আচ্ছা, তবে কি ওই চুরিটা করেছে? একদম নিশ্চিত না হলেও হ্যাঁ, ওর উপরে সন্দেহ তো আছে। তাহলে কি করবে এরপর? আপাতত কিছুই করার নেই, যা করার কাল করা যাবে না হয়। সকালে উঠে দেখি বাড়িতে ব্যোমকেশের পাত্তা নেই। পটিনামকে জিজ্ঞেস করে জানলাম মহাশয় ওকেও কিছু বলে যাননি। একটা ফোন এসেছিল, তাতেই নাকি হড়বড়িয়ে কোথায় যেন বেরিয়ে গেছে। এই ব্যোমকেশটাকে নিয়ে আর পারা গেল না। যাই হোক, এখন প্রায় 12টা বাজে। ব্যোমকেশ পায়ে পায়ে বাড়িতে এসে ঠুকল। আমি বললাম, কি গো ব্যোমকেশ, কেস কি সলভ নাকি? মধুবনী আর নয়নতারাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এইটুকু বলে অলসভাবে কাঁধ থেকে ব্যাগটা টেবিলে রেখে ঘরে ঢুকে গেল ব্যোমকেশ। কিভাবে প্রমাণ করলে এসব? আমাকে ছাড়া নিজেই তো দেখছি একা কেস সলভ করে ফেললে। হ্যাঁ, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি যে অন্যবারের মতো এবারে যেন কেসটা সলভ হওয়াতে খুব একটা খুশি নয় ব্যোমকেশ। ব্যোমকেশ, কি ব্যাপার বলো তো? আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কেসটা সলভ করেও ঠিক খুশি না। ভুল হচ্ছে অজিত, মস্ত বড় ভুল হচ্ছে। নয়নতারা আর মধুবনী চুরিটা করেনি, পুলিশ ভুল লোককে নিয়ে গেছে সাথে। কেন, তুমি তো আগেই ওদেরকে সন্দেহ করেছিলে, এখন হঠাৎ কি হলো আবার? আচ্ছা, সকালে তুমি কার ফোন পেয়ে ওরকম হড়বড়িয়ে বেরিয়ে গেলে বলো তো?
পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলো না। সকালে সুতপা বসাকের ফোন পেয়েছিলাম। বলেছিলেন যে পুলিশ নাকি হাতে নাতে ধরেছেন মধুবনীকে, ওই চোর। তারপর আমি ও বাড়ি গিয়ে শুনলাম মধুবনীর বাড়ি থেকেই হারটা পাওয়া গেছে, আর চুরিতে সাহায্য করার কারণে নয়নতারাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তা তোমার কেন মনে হচ্ছে যে ওরা চুরিটা করেনি? মধুবনীর বাড়ি সার্চ করার কথা পুলিশকে কে বলেছিল আন্দাজ করতে পারছো? না তো, কে? সুতপা দেবী। কি বলছো ব্যোমকেশ? ওনার নিজের হার উনি নিজেই চুরি করেছিলেন? আমি তো মোটেই তা বলছি না অজিত। আমার কথার অর্থ হলো হারটা আসলে চুরি হয়নি কোনোদিন। মানে নিজেই লুকিয়ে রেখেছিলেন নাকি? আমি আরও কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই একটা কথা আমার মনে পড়ে গেল। সুতপা বসাকের স্বামী আর ছেলের সাথে নয়নতারা আর মধুবনীর সম্পর্ক ছিল, আর এই কথাটা সুতপা বসাক জানতে পেরে যায়নি তো কোনোভাবে। আর সেই জন্যেই এই চুরির অপবাদ দেওয়া। এটার কথাই কি বলছে ব্যোমকেশ? আমি আমার এই আশঙ্কার কথা ব্যোমকেশকে বললাম। একদম, এটাই আমার সন্দেহ। খটকাটা আমার এখানেই অজিত, খটকাটাই এখানে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা প্রমাণ করবে কিভাবে? ব্যোমকেশের উত্তর দেওয়ার আগেই ওর ঘরের টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ প্রায় এক প্রকার ছুটেই যেন গেল ফোনটা ধরতে। মিনিট দুয়েক পর ফোনটা রেখে ব্যোমকেশ প্রবেশ করলো ঘরে। এই যে, কার ফোন ছিল বলো তো? রাখালবাবু ফোন করেছিলেন। নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাব? প্রশ্ন পড়ে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। অতঃপর কী বা করা, চুপচাপ তৈরি হয়ে ট্যাক্সিতে বসে পড়লাম। এখন কে খুন হয়েছে, কোথায় হয়েছে, খুনটা এই কেসের সঙ্গে সম্পর্কিত কিনা কিছুই আমার জানা নেই। ব্যোমকেশকে জিজ্ঞাসা করেও লাভ নেই। যাই হোক, ওকে ওর ইচ্ছের বিরুদ্ধে কাজ করানো এক প্রকার অসম্ভবই বলা যায়। এখন একটাই উপায়, ধৈর্য ধরা। ঘটনাস্থলে পৌঁছলেই হয়তো সব পরিষ্কার হবে। এই কিছুক্ষণ হবে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সুতপা বসাকের বাড়ি। খুন হয়েছেন খোদ সুতপা বসাক। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনটা করা হয়েছে। খুন করার পর খুনি বালিশটা পর্যন্ত মুখ থেকে সরিয়ে যায়নি, রাখালবাবুই এসে ওটা সরান। স্বামী হরিহর বসাক, উনিই ফোন করেছিলেন থানায়। রাখালবাবুর আদেশেই মৃতদেহকে হাত লাগায়নি কেউ। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনার কি মনে হচ্ছে কাজটা কার? মনে হওয়ার আর কি আছে মশাই, মধুবনী এই কাজটা করেছে। আমি তো অবাক, এ কি করে হতে পারে? ও তো জেলে ছিল, ওর পক্ষে এটা কিভাবে সম্ভব? ব্যোমকেশ বলল, এর মানে কি? আচ্ছা, ওকে কি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সুতপা বসাকের ছেলে এসেই ওকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল, আর হতচ্ছাড়া এইভাবে খুন করে ওদের উপকারের প্রতিদান দিল। খুনের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেছে কি ওর বিরুদ্ধে? না, তা এখনো পাওয়া যায়নি, কিন্তু শীঘ্রই পাওয়া যাবে। কিন্তু কি জানেন তো ব্যোমকেশ বাবু, ওই মধুবনীকে গ্রেপ্তার করবার জন্য আমার কোনো প্রমাণই লাগবে না। আচ্ছা, আপনি তাহলে ওকে চুরির দায়ে জেলে রাখবেন ঠিক করেছেন? আগে হ্যাঁ, ওকে কাল ওই মধ্যস্থতার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। কোনো রকম পেপার ওয়ার্ক করা হয়নি ওকে ছাড়ার জন্য। আর আমি বলি কি জানেন তো ব্যোমকেশ বাবু, আপনি ওকে ডিফেন্ড করাও বন্ধ করুন। ওর মতো চোর ও খুনিকে আপনার বাঁচাতে চাইবার তো ঠিক কি কারণ আছে তা তো আমি বুঝতে পারছি না মশাই। আগের বারও চুরি করবার জন্য গ্রেপ্তার করবার সময় আপনি ওর হয়েই কথাবার্তা বলছিলেন। আমার উদ্দেশ্য একটাই রাখালবাবু, সত্যের খোঁজ করা। মিথ্যার যে প্রতিবাদ আমায় করতেই হবে। মানে কোন সত্যির কথা বলছেন বলুন তো মশাই? সময় এলেই প্রমাণ সহ আপনার কাছে সেই সত্যিটা নিয়েই উপস্থিত হব। কি জানেন তো, আমার পদ্ধতিটা একটু আলাদা। প্রমাণ ছাড়া কারোর বিচারে আমি আগ্রহী নই। ব্যোমকেশকে এতটা রেগে যেতে কোনোদিনই দেখিনি। এ যেন এক অন্য রূপ। ব্যোমকেশ আবারও ওই উপরের ঘরটাতে এসেছে, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখছে। বলে রাখা ভালো, যে ঘরটা থেকে হিরে বসানো গয়নাটা চুরি হয়েছিল, এই খুনটাও সেই একই ঘরেই হয়েছে। খানিকক্ষণ আগে আমরা বাড়ি ফিরেছি। ব্যোমকেশ এখনও বেশ চিন্তিত, আর ওর নোটবুকটা নিয়েও পড়েছে। বারবার পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে কী সব লিখছেও। আমি আর ওকে ঘাঁটাইনি। ব্যালকানিতে বসেছিলাম, আকাশের দিকে তাকিয়ে এই কেসের সম্বন্ধেই চিন্তা ভাবনা করছিলাম। কখন যেন ব্যোমকেশ পাশে এসে দাঁড়িয়েছে তা বুঝতে পারিনি। হঠাৎ আমার কাঁধে হাত রাখল।
কিছুটা বুঝতে পারছি। বুঝছো অজিত? তোমার কি মনে হচ্ছে বলো তো? খুনি কে? আমার আগে করা ধারণাটা একদমই ভুল ছিল। হারটা চুরি হয়নি আসলে। তবে আমার মন বলছে বন্ধু, খুনি গণেশই। কি বলছো কি? ছেলে নিজের মাকে খুন করবে? কিন্তু এরকমটা কেন করবে? একটা কথা আছে, শুনেছো তো? প্রেমে আর যুদ্ধে সব কিছু করা চলতে পারে। ব্যাপারটা আমি সমর্থন না করলেও এটাই বাস্তব অজিত। এই কথাটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে মধুবনী অর্থাৎ প্রেমিকাকে চুরির অপবাদ দেওয়ার কথা জানতে পেরে মাকে খুন করে বসলো গণেশ? হুম, আমারও তো মনে হয় এটাই ঘটেছে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে তো হরনাথ বসাকেরও খুন করার মোটিভ ছিল, কারণ নয়নতারাকেও তো সাথে গ্রেফতার করেছিল পুলিশ। আর এটাও তো ওই সুতপা দেবীর মিথ্যে করার অভিযোগের কারণেই হয়েছিল, তাই না? হ্যাঁ, সে তো আছেই। আমি গণেশকে যে খুনি বলছি তার পেছনে কিন্তু একটা কারণ আছে। হ্যাঁ, এটা অবশ্যই কোর্ট কিংবা থানায় কোনো প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না। কি প্রমাণ বলো তো? গন্ধ। অজিত, তুমি সুতপা বসাকের মৃতদেহের কাছ থেকে কি কোনো ধরনের সুগন্ধ পেয়েছো? ভালো করে মনে করে বলো তো। গন্ধটা কিন্তু ভোলার নয়, একটা কড়া আতরের গন্ধ। হ্যাঁ, সেটা খেয়াল করেছি, কিন্তু ওতে কি প্রমাণ হয়? আমি আসার সময় এক ফাঁকে গণেশের ঘরে একবার ঢুকেছিলাম। ওই একই গন্ধের আতর টেবিলে রাখা ছিল। আর গণেশ ব্যতীত হরিহর বাবু কিংবা অন্য কারোর থেকে ওই আতরের গন্ধ পাওয়া যায়নি। আর তাছাড়া ওর কাছে মোটিভও ছিল। আচ্ছা, মানলাম মানলাম যে ওই গণেশই খুনি, কিন্তু তুমি এটা প্রমাণ করবে কিভাবে? ভাবতে হবে কিছু অজিত, কিছু ভাবতে হবে নিশ্চয়ই। রাতে আর বেশি দূর কথা এগোলো না। শরীরটা বেশ ক্লান্তই। বিছানায় শোয়ার সাথে সাথেই আমরা ঘুমে ঢলে পড়লাম। সকালে উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজ পড়ছে। না, বেশ বেলা হয়ে গেল দেখছি। ব্যোমকেশ আমাকে দেখেই বলে উঠল, সুপ্রভাত বন্ধু। ওর ভাবগতিক তো দেখছি বেশ ফুরফুরেই। হ্যাঁ, নিশ্চয়ই ও কেসটার কিছু একটা সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে, না হলে ব্যোমকেশের হাব ভাবটা অন্যরকমই হতো। আমি জিজ্ঞেস করলাম, কি ও কিছু পেলে গণেশকে অপরাধী প্রমাণ করার বিষয়ে? না বন্ধু, গণেশকে অপরাধী প্রমাণ করতে মোটেই অতটা বেগ পেতে হবে না। আমাদের কাছে আরও একটা প্রমাণ আছে। কি সেটা? ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। এত তাড়াতাড়ি রহস্যের সমাধান করে দিলে তোমার মস্তিষ্কের বিকাশ ঘটবে কিভাবে? তুমি তো ছিলে আমাদের সাথে ওই ক্রাইম সিনে। আমি যা দেখেছি তুমিও তাই দেখেছো। খোঁজার চেষ্টা করে দেখো, দেখো তো খুঁজতে পারো কি না। না, আর কিছু লাভ নেই জিজ্ঞেস করে। এতটা মশকরা করছে মানে ওর কেসটা সলভ হয়ে এসেছে। এই রকম সময়ে ওর ইচ্ছের বিরুদ্ধে মুখ থেকে কথা বার করার কথা ভাবাই যায় না। আমি ওর কাছ থেকে এখন আর নতুন কিছু শুনতে পারবো সেই আশা ছেড়েই দিয়েছি। নিজেই ভাবতে চেষ্টা করলাম, কী প্রমাণের কথা বলছে ব্যোমকেশ। কিছুক্ষণ আকাশ পাতাল ভাবার পর কিছুই মাথায় এলো না। ব্যোমকেশকে মাঝে মাঝে বলতে শুনেছি, সত্যান্বেষণের তীক্ষ্ণ বুদ্ধির থেকেও বেশি দরকারি বস্তু হলো পর্যবেক্ষণ শক্তি। কতটা ধৈর্য ধরে তুমি কোনো জিনিস বা ঘটনাটা ভাবতে পারছো অনুবীক্ষণিক দৃষ্টিতে। আর আমি এখানেই মার খেয়েছি একেবারে। কারণ ব্যোমকেশ যখন ঘরটা আর তার চারপাশ ভালো করে দেখছিল, তখন আমি ওই পর্যবেক্ষণ ছাড়া বাকি সব কাজগুলো করতেই ব্যস্ত ছিলাম। তাই ব্যোমকেশের সাহায্য ছাড়া কোনো প্রমাণ আবিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়। দুপুর হতে কিছুটা বাকি আছে। ব্যোমকেশ এসে বলল, অজিত, তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কোথায় যাচ্ছি? বসাক বাড়ি। আজ কেসটাকে শেষ করতেই হবে। আমরা বসাক বাড়ি পৌঁছে গেছি। দেখি সবাই বাড়িতেই উপস্থিত আছে, সাথে রাখাল বাবুও। মশাই, আপনি বললেন তাই সকলকে থাকতে নির্দেশ দিলাম। চলুন দেখি আপনি কি নতুন সত্য প্রকাশ করেন। আজ একজন নতুন মানুষকে দেখলাম। হ্যাঁ, ওই হচ্ছে গণেশ বসাক। বারবার উসখুস করছিল, স্বভাবতই খুব বিরক্ত তা বোঝা যাচ্ছে। ব্যোমকেশ আসতে রাখালবাবু সকলকে একসাথে হতে বললেন। সবাই বৈঠকখানাতেই বসে আছি। সবাই বলতে আছে হরিহর বসাক, গণেশ বসাক, অফিসার রাখালবাবু আর আমরা দুজন। ব্যোমকেশ বলে উঠল, নমস্কার সবাইকে। আজ আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই বসাক বাড়িতে এটা আমার প্রথম আসা নয়। বাড়ির গৃহকর্ত্রী স্বর্গীয় শ্রীমতী সুতপা বসাক দিন কয়েক আগে আমার সাথে যোগাযোগ করেছিলেন, কারণ তার গয়নার বাক্স থেকে একটা হিরে বসানো হার চুরি হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত করার জন্য। সেটা আমি খানিক এগিয়েছিলাম যে এরই মাঝে সুতপা দেবী খুন হন। সুতপা দেবী আমাকে একটা কাজের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজেই আততায়ীর হাতে খুন হওয়ায় তার খুনিকে ধরাটাও আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই কারণেই আজ সবাইকে যে জন্য ডাকা, কারণ সুতপা বসাকের খুনিকে তা আমি শনাক্ত করে ফেলেছি। ওটা আগেই করা হয়ে গেছে, এখন অপরাধী জেলেই আছে। আমার তো তা মনে হয় না হরিহরবাবু, তোমার কি মনে হয়? ব্যোমকেশ শেষ কথাটা গণেশকে উদ্দেশ্য করে বলেছে। গণেশ একটু তুতলিয়ে বলতে শুরু করলো, মধুবনী খুনটা করেনি, ও এই কাজ করতে পারে না। বাবা, তুই চিনিস না ওদের। তুই দেখেছিস তো, হারটা ওরাই চুরি করেছিল। জেল থেকে তুই যদি জেদ করে ছাড়িয়ে আনলি, আর তোর মাকে এসে খুন করে গেল। না, মধুবনী চোরও নয় আর খুনিও নয়, তোমরা ওকে দোষী বানাচ্ছ ইচ্ছে করে। আমি এখনো ভাবছিলাম গণেশের কাছে কি প্রমাণ আছে, কি দিয়ে ও গণেশকে দোষী সাব্যস্ত করবে। হরিহর গণেশের কথার কি একটা উত্তর দিতে যাচ্ছিলেন, ব্যোমকেশ ওকে থামিয়ে দিল। বলল, তা হরিহরবাবু, আপনি কাল চৌমাথার মোড়ে কার সাথে দেখা করতে গিয়েছিলেন? ব্যোমকেশের হঠাৎই প্রশ্নে হরিহরবাবু যেন একটু হকচকিয়ে গেলেন। একটু সামলে নিয়ে বললেন, না, কার সাথে দেখা করতে যাব? কি ব্যাপারে বলছেন বলুন তো? কার কথা বলছি তা আপনি ভালো মতোই বলতে পারবেন, তাই না? এবার একটা অবাক করা ঘটনা ঘটল। হরিহর বসাক হঠাৎ উঠে চলে যেতে লাগলেন। আমার অনেক কাজ আছে, এইসব খেলাধুলা করবার সময় আমার নেই। সুতপার আসল খুনি আগেই ধরা পড়েছে, এসব ফালতু নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আরে যাচ্ছেন কোথায়? আসল খুনির পরিচয়টা একটু জেনে যান। বসুন বসুন। শেষ কথাটা বেশ কঠিনভাবেই বলল রাখালবাবু। আমার কাছে প্রমাণ আছে, কিন্তু আপনি ভালো জানতো যে খুনটা করেছে আগে থেকেই সামনে চলে আসুন। মানেটা কি? আমরা এখানে দুজনই আছি, বাইরের লোক বলতে। আপনি কি বোঝাতে চাইছেন ব্যোমকেশবাবু? আমরাই খুনি? আমরা খুন করেছি? দেখুন, মধুবনী খুনটা করেনি আমি জানি, কিন্তু খুনটা আমরাও করিনি। উনি যাই করে থাকুক না কেন, উনি আমার মা ছিলেন। আমি কিভাবে? এ বিষয়ে হরিহরবাবু কিছু সাহায্য করতে পারবে বলে মনে হচ্ছে। খুনিকে ধরতে তো আপনি সাহায্য করতেই পারেন, তাই না হরিহরবাবু? আমি কি করব? আমার কেন জানি না মনে হচ্ছে ব্যোমকেশ যেন হরিহরবাবুকে বেশি টার্গেট করে কথা বলছে। কিন্তু খুনি তো গণেশ, তাহলে কি? ব্যোমকেশ বাবু, এভাবে হবে না। কেউই স্বীকার করবে না যে কে খুনি। আপনি বরং প্রমাণটা দেখান। কিছু মনে করবেন না ব্যোমকেশবাবু, আমি জানি আপনার কাছে কোনো প্রমাণই নেই। কথা বার করবার জন্যই আপনি এরকম প্রমাণ আছে বলে অভিনয় করছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। অনেক কেসের ক্ষেত্রে এরকমটা করিও, কিন্তু বিশ্বাস করুন, আজ সত্যিই প্রমাণ আছে আমার কাছে। গণেশ চুপ করে গেল। ব্যোমকেশ ওর ব্যাগটা থেকে একটা সাদা কাগজ মতো কি একটা বার করলো, তারপর রাখালবাবুকে দিল। বলল, আচ্ছা গণেশ, তুমি তোমার বাবার হাতের লেখা আছে এমন কোনো কিছু থাকলে নিয়ে এসো তো। এদিকে হরিহর ছটফট করছিল কিছুক্ষণ থেকেই, এবারে মুখ খুলল। এইসব কি নাটক হচ্ছে? হাতের লেখা থেকে কিছুই প্রমাণ হয় না। আমরা তো এখনো বলিনি যে হাতের লেখাটা আপনার কিংবা অন্য কারোর। হ্যাঁ, তবে এই হাতের লেখাটা যার সাথে মিলে যাবে তার সামনে কিন্তু চরম বিপদ নাচ্ছে। হাতের লেখা তো যে কেউ নকল করতে পারে, তাতে তাতে কি প্রমাণ হবে? হাতের লেখা মিললেই বা কি হবে? সে অনেক কিছুই হতে পারে হরিহরবাবু, এখনো সময় আছে, সবটা স্বীকার করে নিন। চুপচাপ কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন হরিহরবাবু। ইতিমধ্যে গণেশ চলে এসেছে, ওর হাতে আরও চিঠি। রাখালবাবু ওটা নিয়ে বললেন, হ্যাঁ, একই হাতের লেখা। হরিহর বাবু, আপনি ধরা পড়ে গেছেন, আর মিথ্যে বলে কিচ্ছু লাভ নেই। বাবা, তুমি কি করে করতে পারলে এসব নিজের লোককে? গণেশ আর কোনো কথা বলতে পারল না, দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। হরিহরও নিজেকে সামলাতে পারল না, কেঁদে ফেলল। স্বীকার করুন বা না করুন, আপনি জেলে যাচ্ছেন, শাস্তি আপনার হচ্ছেই। তাই এসব কেন করলেন বলবেন? হ্যাঁ, এটা করলে আপনার শাস্তি কমানো হবে না ঠিকই, তবে বুক থেকে একটা ভার তো নেমে যাবে।
তো চাইলে বলতে পারেন কি জন্য করলেন এসব। আমি চাইনি যে গণেশের ওই মধুবনীর সাথে সম্পর্ক থাকুক। ওকে বিয়ে করতে চেয়েছিল, তা আমি হতে দিতে পারতাম না। তাই ওকে প্রথমে চুরির দায়, শেষে খুনের দায় ফাঁসাতে নিজে খুনটা করে ফেললে। আপনি জানতেন যে স্বভাবতই দোষটা ওর ঘাড়ে গিয়ে পড়বে, এর জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললে। বাবা, তোমাকে বাবা বলতে আমার লজ্জা লাগছে। হ্যাঁ, এই জন্যই আমি খুন করি সুতপাকে। আমি মুক্তি চেয়েছিলাম ওর থেকে। একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। সারাটা দিন খিটখিট করে বেড়াতো, একটুও শান্তিতে থাকতে দিত না। বাইরে কাজ করে এসে বাড়িতে রোজ অশান্তি। তাই ঠিক করে নিলেন এক ঢিলে দুই পাখি মারবেন। আপনার জীবন থেকে সুতপা দেবীকেও সরিয়ে দিলেন, আর ছেলে যাতে মধুবনীকে বিয়ে না করতে পারে ওর পাকাপাকিভাবে জেলে যাওয়ার ব্যবস্থাও করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, এসব আমিই করেছি। কিন্তু প্রথমে হার চুরির দায়ে ফাঁসানোর ব্যাপারে আমার কিছু জানা নেই। ওটা ওই চুরি করেছিল। আগে না, ওটা আপনার স্ত্রী সুতপা দেবীরই কাজ। রাখালবাবু, মনে করে দেখুন, আপনাকে সুতপা দেবী নিজেই ফোন করে বলেছিলেন হারটা ওই মধুবনীর বাড়িতে থাকার কথা। উনি বা এটা জানলেন কি করে? হারটা ঠিক ওর বাড়িতেই আছে। উনি ভেবেছিলেন আমাকে গোয়েন্দা হিসেবে নিযুক্ত করায় আমি নিশ্চয়ই সবার ঘর খুঁজে দেখব যে কোথাও হারটা খুঁজে পাওয়া যায় কিনা, তখনই ওই হারটা খুঁজে পাওয়া যাবে। কিন্তু তা যখন হলো না, রাখালবাবুকে সুতপা দেবী আপনাকে ফোন করে ওই মধুবনীর বাড়ি খোঁজার কথা বলেছিলেন। কিন্তু এসব করার কারণ কি? আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে সুতপা দেবী ভেবেছিলেন যে মধুবনীর সাথে তোমার বাবার সম্পর্ক রয়েছে। ওই চোর অপবাদ দেয় নয়নতারা আর মধুবনীর ওপর। এতে আমার কোনো হাত নেই। নয়নতারা দেবীর সাথে গুলিয়ে ফেলে হয়তো মধুবনীকে। হ্যাঁ, পরে সুতপা দেবীও আমাকে বলেছিলেন নয়নতারার কথা। ও জড়িত আছে এই চুরিতে। মধুবনী বাইরের লোক, আর ওকে নিশ্চয়ই নয়নতারা সাহায্য করেছিল। আগেও নাকি ওর চুরির রেকর্ড আছে বাড়িতে। এই কিছুক্ষণ হবে আমরা বাড়ি ফিরেছি। ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, ওই সাদা কাগজটার কি ব্যাপার বলো তো? ওটা আরেকটা মজার ব্যাপার। আমি গণেশকে ফাঁদে ফেলার জন্য চিঠিটা লিখেছিলাম। চিঠিতে বলা ছিল, জানি কে সুতপা বসাকের খুনটা করেছে, তাই আমার মুখ বন্ধ করতে টাকা দিতে হবে। কোথায় এসে টাকাটা দিয়ে যাবে সেই ঠিকানাটা এই কাগজে লিখে চৌমাথার মোড়ের পোস্ট বক্সে এসে যেন পোস্ট করে দেয় আমার চিঠিতে বলা ঠিকানায়। আর তারপর কি হলো জানোই অজিত? জালে অন্য মাছ পড়ে গেল। দেখি হরিপদবাবু আসছেন চিঠিটা পোস্ট করতে। তারপর তো সমস্তটাই তুমি জানোই। আর ওই আতরের ব্যাপারটা? ওটা সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার ধরে নিতে পারো তুমি। সেসব তো ঠিক আছে ব্যোমকেশ, কিন্তু মাঝখান থেকে তোমার লক্ষ্মী লাভটা ফসকে গেল কিন্তু। সবই অদৃষ্ট অজিত, আমরা তো নিমিত্ত মাত্র।